আমরা আজকে এই টপিক নিয়ে আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট বোর্ডে লেখা আছে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকের আমাদের ক্লাসের যে টপিকটা অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, এই টপিক থেকে প্রশ্ন আসে না এমন কোনো পরীক্ষা নাই, এবং প্রাথমিক পরীক্ষায় সবসময় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে একটা প্রশ্ন এসে থাকে। তাহলে চলেন আমরা দেখি যে এই টপিকটা আমরা কিভাবে অ্যানসার করব। টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। আপনারা একটু খাতা কলম খোলা রাখেন প্রিয় ভাই এবং বোন, বিকজ আপনাদের একটু লেখালেখি করতে হবে। লেখালেখি না করলে কিন্তু হবে না। আজকের ক্লাসে কিছু লেখালেখি করতে হবে। তানিয়া আক্তার, আপনি একটু মিউট করে ফেলেন। তানিয়া আক্তার মিউট করেন। তানিয়া। তো আমরা শুরু করছি কি দিয়ে? অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব দিয়ে আমরা শুরু করছি। শুনুন, আপনাদের জন্য কিন্তু আমরা আজকে লেট করে শুরু করেছি। তো আপনারা যদি মিউট আনমিউটের খেলা যদি আমরা থাকি, তাহলে কিন্তু আসলে সত্যি এটা অপ্রত্যাশিত। হ্যাঁ, আপনারা সবাই আর যেন কখনোই বলতে না হয় যে মিউট করেন, প্লিজ এই জিনিসটা আপনারা নিজ দায়িত্বে মিউট করে রাখবেন। দেখেন, আপনাদের রেকর্ডিং এর জন্য আমি আজকে প্রথম তো রেকর্ডিং এর বিষয়টা আজকে আমি শিখেছি, তো এই মাত্রই আপনাদের মধ্য দিয়ে শিখলাম। আশা করি নেক্সট ক্লাসগুলো থেকে আমি নিজেই পারবো। মাস্টার ভাইয়ের কাছ থেকে শিখে নিলাম। সাইদা মমতাজ, আপনি মিউট করেন। সাইদা মমতাজ, হ্যাঁ, থ্যাংক ইউ। আর আনমিউট করবেন না কেউ প্লিজ, যতক্ষণ না ক্লাস শেষ হয়েছে। খাতা কলম খোলা রাখবেন। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। আজকে আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে এখন পড়া শুরু করব। তো প্রথমে আমরা যে টপিকটা পড়ব, আমরা পড়ব অ্যাডজেক্টিভ। কেমন? তো আমরা প্রথমে পড়া শুরু করছি অ্যাডজেক্টিভ। এটা একটা টপিক। অ্যাডজেক্টিভ আমরা অনেক কথা শিখেছি, নাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, অনেক কথাবার্তা। হ্যাঁ, তো আজকে আমরা এত কথাবার্তা পড়বো না। আজকে আমরা খুব সংক্ষেপে পড়বো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, এই কথাটা শুধু আমরা জানবো। যে শব্দ বা যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন, এই দুটো বিষয়ে তথ্য দেয়। নাউন বা প্রোনাউন, হ্যাঁ, দুটো বিষয়ে তথ্য দেয়। অ্যাডজেক্টিভ কয়টা বিষয়ে তথ্য দেয়? অ্যাডজেক্টিভ দুইটা বিষয়ে তথ্য দেয়। বিষয় দুইটা কি কি? একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, প্লিজ মনে রাখুন যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়। তো আজকে আমরা অ্যাডজেক্টিভের আলোচনা দেখব যে অ্যাডজেক্টিভ কিভাবে নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, এবং এই সংজ্ঞাটা যদি আমরা মনে রাখি, আমি আশা করি আর কখনো অ্যাডজেক্টিভ আপনার হাত ফসকাতে পারবে না বা চোখ এড়াতে পারবে না এক্সাম হলে। দেখুন, আমি যদি লিখি আই হ্যাভ এ ব্ল্যাক পেন, আমার কি আছে? একটা কালো কলম আছে। তাহলে দেখুন, ব্ল্যাক শব্দটা কিন্তু পেন সম্পর্কে কি দিয়েছে? তথ্য দিয়েছে। ব্ল্যাক যেহেতু পেন সম্পর্কে তথ্য দিয়েছে, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় সেটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। হ্যাঁ, এই সংজ্ঞাটা কিন্তু খাতায় লিখে রাখলে হবে না, এটা কিন্তু মনের মধ্যে লিখে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়। হ্যাঁ, নাউন আর প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়। তাহলে আই হ্যাভ এ ব্ল্যাক পেন, ব্ল্যাক কিন্তু পেন নাউন সম্পর্কে তথ্য দিয়েছে। নাউন সম্পর্কে তথ্য দেওয়ার কারণে এই শব্দটা অ্যাডজেক্টিভ। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে ধরুন আমি বললাম আই হ্যাভ এ পেন, আমার কয়টা কলম আছে? একটি কলম আছে। তাহলে দেখুন, এ যে শব্দটা আছে, এ পেন, এই শব্দটা কিন্তু পেন সম্পর্কে তথ্য দিয়েছে, পেনের সংখ্যা বলেছে। তাহলে পেন সম্পর্কে তথ্য দেওয়ার কারণে এ শব্দটাও কি? অ্যাডজেক্টিভ। তাহলে আপনারা কিন্তু এই মানে এক্সাম্পল গুলো কিন্তু আপনারা সাথে সাথে লিখে ফেলবেন খাতায়। হ্যাঁ, এটা কিন্তু আমাদের প্রোনাউনের শীটের শেষের ভাগটা পড়াচ্ছি। প্রোনাউনের শীটে একটু অংশ বাকি ছিল, অ্যাডজেক্টিভ অংশটা, এটা কিন্তু আমরা এখন পড়ছি। আমি শীট একটা শীট পুরোপুরি শেষ করতে হবে বা পুরোপুরি শেষ করতে পারবো না, এর চেয়ে বড় মনে করি যে একটা টপিক খুব সুন্দর করে কিন্তু আমাদের শেষ করতে হবে, এই জিনিসটা আমি সবচেয়ে বেশি মনে করি। তবে হ্যাঁ, আমাদের যতগুলো ক্লাস সংখ্যা আছে ততগুলো ক্লাসের ভিতরে আমরা লেকচার সব শেষ করব ইনশাআল্লাহ। তাহলে আমি যদি এরকম লিখি আই স
রান এটা কিন্তু একটা ভার্ব, হ্যাঁ, ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি। এই রানিং বাস, এখানে রানিং শব্দটা, চলন্ত কথাটা কিন্তু বাস নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, আর নাউন সম্পর্কে তথ্য দেওয়ার কারণে রানিং শব্দটাও কি হয়ে গেছে? রানিং শব্দটাও অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এর শব্দটা পেন সম্পর্কে তথ্য দেওয়ার কারণে অ্যাডজেক্টিভ, ব্ল্যাক শব্দটা অ্যাডজেক্টিভ। এখন দেখুন মজার একটা বিষয়, আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো কিছুর নাম হলেই সেটাকে আমরা নাউন বলতে পারি না। তাহলে একটা বিষয় দেখুন তো, আমি যদি বলি যে সুমন ইজ এ স্কুল বয়, সুমন ইজ আ স্কুল বয়, তাহলে দেখুন সুমন ইজ আ স্কুল বয় কথাটার মধ্যে কিন্তু স্কুল শব্দটা বয় সম্পর্কে তথ্য দিচ্ছে। কিরকম? স্কুল বয় মানে হচ্ছে স্কুল পড়ুয়া ছেলে, স্কুল বয় মানে হচ্ছে স্কুল পড়ুয়া ছেলে। তাহলে কেমন ছেলে? স্কুল পড়ুয়া ছেলে, যে ছেলেটা কি করে? স্কুলে পড়াশোনা করে। তাহলে এই যে স্কুল শব্দটা, এটা কিন্তু বয় সম্পর্কে কি দিচ্ছে? তথ্য দিচ্ছে। তাহলে এই যে স্কুল শব্দটাও কিন্তু অ্যাডজেক্টিভ। চমৎকার একটা বিষয়, আপনারা একটু লক্ষ্য করুন। ধরুন আমি বললাম মিস্টার রাসেল ইজ আ কলেজ টিচার, তাহলে কলেজ টিচার মানে হচ্ছে একজন কলেজের শিক্ষক। তাহলে এই যে কলেজ শব্দটা কিন্তু শিক্ষক সম্পর্কে বা টিচার সম্পর্কে তথ্য দিচ্ছে। আমি যদি বলি মিস্টার রাসেল ইজ আ কলেজ টিচার, তাহলে এই যে কলেজ টিচার কথাটার মধ্যে কলেজ শব্দটা টিচার সম্পর্কে কি দিচ্ছে? তথ্য দিচ্ছে। তাহলে কলেজ শব্দটা টিচার সম্পর্কে তথ্য দেওয়ার কারণে কলেজ শব্দটাও অ্যাডজেক্টিভ হয়ে গেছে। সুমন ইজ আ স্কুল বয় কথাটার মধ্যে স্কুল শব্দটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেন অ্যাডজেক্টিভ হয়ে গেছে? বিকজ স্কুল শব্দটা বয় সম্পর্কে কি দিচ্ছে? তথ্য দিচ্ছে। বয় সম্পর্কে তথ্য দেওয়ার কারণে, বয় সম্পর্কে তথ্য দেওয়ার কারণে স্কুল শব্দটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আশা করি আপনারা অ্যাডজেক্টিভ বুঝতে পেরেছেন। তাহলে দেখুন একটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে, একটা ভার্ব অ্যাডজেক্টিভ হতে পারে, আর্টিকেল গুলো অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, এবং যে কোনো একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভের কাজ করতে পারে যদি সেই ওয়ার্ডটা নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়। তাহলে আপনারা অ্যাডজেক্টিভ জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন সম্পর্কে কি দেয়? তথ্য দেয়। ওকে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ জিনিসটা বুঝে ফেললাম যে অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়। তো এখানে কিছু ক্রিটিক্যাল জিনিস পরীক্ষা আসে। আপনারা নরমালি একটা জিনিস আয়ত্ত করেছেন, যে শব্দের শেষে ly আছে সেই শব্দটা অ্যাডভার্ব, এরকম একটা কথা আপনাদের মাথায় কিন্তু সবার মধ্যে আছে যে ly যুক্ত শব্দগুলো অ্যাডভার্ব। ly যুক্ত শব্দগুলো কি? অ্যাডভার্ব। যেমন কুইকলি, র‍্যাপিডলি, বিউটিফুলি, এই শব্দগুলো কি? অ্যাডভার্ব। কিন্তু আজকে থেকে আমাদেরকে আরো একটু জানতে হবে, নাউন এর সাথে যদি ly যুক্ত হয়, নাউন এর সাথে যদি ly যুক্ত হয়, তাহলে সেই শব্দটা অ্যাডভার্ব না হয়ে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিরকম ভাবে অ্যাডজেক্টিভ হয়ে যায় চলুন আমরা একটু দেখি। তাহলে নাউনের সাথে যদি ly আসে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে চলুন একটু দেখি, নাউন প্লাস ly। আমি মেসেজ দেখতেছিলাম, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কেন অফ হলাম, মেসেজ দেখলাম যে সবাই লিখেছেন হ্যাঁ ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। যেহেতু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, তো আমরা কি বললাম, নাউন এর সাথে যদি নাউন প্লাস ly, নাউনের সাথে যদি কি যুক্ত হয়ে যায়? ly যুক্ত হয়ে যায়, সেটা কি হয়ে যায়? তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়। পরীক্ষায় একটা ওয়ার্ড প্রচুর আসছে, সেটা হচ্ছে ব্রাদারলি। ব্রাদারলি, BROTHER, ব্রাদার এটা হচ্ছে একটা নাউন। কেমন? BROTHER, ব্রাদার একটা নাউন, এর সাথে যুক্ত হয়েছে কি? ly। তাহলে দেখুন ব্রাদারলি যে কথাটা, এই কথাটার মধ্যে, ব্রাদারলি কথাটার মধ্যে ly যুক্ত হয়েছে। ব্রাদারের সাথে কি যুক্ত হয়েছে? ly, অর্থাৎ নাউনের সাথে ly যুক্ত হয়েছে, এই শব্দটা অ্যাডজেক্টিভ হয়েছে। তো এখন একটা কথা আছে ভাইয়া, নাউনের সাথে ly যুক্ত হয়েছে, কিন্তু এটা যে অ্যাডজেক্টিভ হয়েছে এর কি প্রমাণ আছে? ধরুন আমি বললাম সুমন ইজ আ ব্রাদারলি বয়। সুমন ইজ আ ব্রাদারলি বয়। সুমন হচ্ছে একটা ভ্রাতৃসুলভ ছেলে।
তাহলে কেমন ছেলে? ভাই সুলভ বা ভাতৃসুলভ ছেলে। তাহলে ছেলে সম্পর্কে বা বয় সম্পর্কে ব্রাদারলি কথাটা তথ্য দিচ্ছে যে বয় কেমন বয়, ভ্রাতৃসুলভ ভয়। তাহলে হচ্ছে এই যে ব্রাদারলি কথাটা বয় নাউন সম্পর্কে যেহেতু তথ্য দিচ্ছে, নাউন সম্পর্কে যে তথ্য দেয় সে কি অ্যাডজেক্টিভ। তাহলে ব্রাদারলি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ধরুন আমি যদি বললাম মিসেস রুকেয়া ইজ আ মাদারলি উইমেন, মাদারলি উইমেন। তাহলে দেখুন মাদারলি কথাটা কিন্তু উইমেন সম্পর্কে তথ্য দিচ্ছে। মাদারলি উইমেন মাতৃসুলভ মহিলা। তাহলে দেখুন এই যে মাদারলি কথাটা মহিলা সম্পর্কে তথ্য দিচ্ছে, সুতরাং মাদারলি কথাটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আপনারা একটু খাতায় লিখে রাখবেন ফাদারলি, মাদারলি, ফাদারলি, মাদারলি, ব্রাদারলি, সিস্টারলি, সনলি, ডটারলি, এই যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ অ্যাডজেক্টিভ। ফাদারলি, মাদারলি, ব্রাদারলি, সিস্টারলি, সনলি, ডটারলি, ইভেন ফ্রেন্ডলি, মান্থলি, উইকলি, ডেইলি, ইয়ারলি, এই সবগুলো ওয়ার্ড অ্যাডজেক্টিভ। একটু মনে রাখবেন। প্রত্যাশা ইসলাম, প্রত্যাশা ইসলাম আপনি মিউট করেন। হ্যাঁ, থ্যাংক ইউ প্রত্যাশা ইসলাম, মিউট করার জন্য ধন্যবাদ। আর কেউ আনমিউট করবেন না প্লিজ, এটা বলতে হয় কেন আপনাদেরকে, মিউট করবেন, আনমিউট করবেন না প্লিজ। শুনুন আমরা কি জানলাম? আমরা জানলাম যে নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেই নাউনটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা ইতিমধ্যে জেনে ফেললাম। আর একটা জিনিস আপনাদেরকে এই অ্যাডজেক্টিভের আলোচনা আমি একটু শেয়ার করতে চাই যে কতগুলো ভার্ব আছে যে ভার্বগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়, সেই ভার্বগুলোর পরে অ্যাডজেক্টিভ আসে। এই জিনিসটা আপনাদের একটু মনে রাখতে হবে। এই ভার্বগুলো কি কি? ফিল, সিম, স্মেল, টেস্ট, লুক, appear, sound, be, become, stay, remain। এই যে ওয়ার্ড গুলো আছে 11টা ওয়ার্ড লিখলাম আমি। এই ওয়ার্ড গুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই ভার্ব গুলোর পর একটা অ্যাডজেক্টিভ আসে। এই কথাটা আপনারা একটু মনে রাখবেন। ফিল, সিম, স্মেল, টেস্ট, লুক, অ্যাপিয়ার, সাউন্ড, বি, বিকাম, স্টে, রিমেইন। এই যে ভার্ব গুলো, এই ভার্ব গুলোকে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব। কি ভার্ব বলা হয়? লিঙ্কিং ভার্ব। এবং এই ভার্ব গুলোর পর একটা অ্যাডজেক্টিভ আসে। ধরুন আপনাকে আমি বললাম যে আজকে আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, আজকে আপনাকে সুন্দর দেখাচ্ছে। টুডে ইউ লুক বিউটিফুল। তাহলে দেখেন লুক এর পরে কি আসছে? বিউটিফুল। কিন্তু আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এগুলোর পরে কেন অ্যাডজেক্টিভ হবে? শুনুন, লুক শব্দটার অর্থ হচ্ছে দেখানো। তো আজকে আপনাকে দেখাচ্ছে, এরপরে যদি আমি বলি আজকে আপনাকে সৌন্দর্য দেখাচ্ছে, আপনি কি মনে করবেন? যে আসলে আপনাকে নিয়ে আমি ফান করছি। কিন্তু আমি যদি বলি আজকে আপনাকে সুন্দর দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনি ঠিকই খুশি হবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাকে সুন্দর দেখাচ্ছে। তাহলে দেখুন সৌন্দর্য দেখাচ্ছে এটা ভুল, কিন্তু সুন্দর দেখাচ্ছে এটা কিন্তু ঠিক। তাহলে দেখুন সৌন্দর্য হচ্ছে নাউন আর সুন্দর হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখানো শব্দটার পরে সুন্দর অ্যাডজেক্টিভ কথাটা কিন্তু ম্যাচ হয় বা খাপ খায়। আজকে আপনাকে দেখাচ্ছে সুন্দর, নট সৌন্দর্য। তাহলে সুন্দরের ইংলিশ কি? বিউটিফুল। আর বিউটিফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝলাম এই ওয়ার্ডগুলোর পর অর্থগত দিক থেকে নাউন বিউটি খাপ খায় না, বরং অ্যাডজেক্টিভ বিউটিফুল শব্দটা অ্যাডজাস্ট করে বা খাপ খায়। দ্যাটস ওয়াই এই ভার্বগুলোর পর আমরা কি নিয়ে আসবো? একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসবো। তাহলে কাজটা কি করতে হবে? কাজটা হচ্ছে এই ভার্বগুলোকে একটু মুখস্থ রাখতে হবে, যেন পরীক্ষার হলে এই ভার্বগুলোকে দেখতে পেলেই আপনি যেন বুঝতে পান যে এগুলোর পরে কি দিব? আমরা একটা অ্যাডজেক্টিভ দিব। তাহলে কি কি? ফিল, সিম, স্মেল, টেস্ট, লুক, অ্যাপিয়ার, সাউন্ড, বি, বিকাম, স্টে, রিমেইন। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এই ভার্বগুলোর পরে কি হবে? এই ভার্বগুলোর পর অ্যাডজেক্টিভ হবে। সবাই খাতায় লিখে রাখবেন এবং
বারবার একটু দেখবেন। আচ্ছা, তাহলে চলেন আমরা পরবর্তী কনটেক্সট বা পরবর্তী আলোচনায় আমরা চলে যাই। আচ্ছা, আজকের আলোচনায় এনাদার একটা পার্ট হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা আমরা একটু পরে আলোচনা করব। সঙ্গত কারণে আজকে আমরা যদি সময় পাই অ্যাডভার্ব আলোচনা করব, যদি সময় না পাই তাহলে আমরা এখন যে আলোচনাটা শুরু করছি এই আলোচনাটা আমরা শেষ করব। এবং ঠিক এই মুহূর্তে আমরা শুরু করব ভার্ব নিয়ে আলোচনা। কি নিয়ে আলোচনা? ভার্ব নিয়ে আলোচনা। আপনারা শীটের সাথে মিলিয়ে নেবেন, আস্তে দিনে মিলাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা যেন গ্রামারের একটা গ্রেট একটা ফাউন্ডেশন যেন আপনাদের মধ্যে হয়ে যায়, এই জন্য আমি একটা ধারাবাহিকতা মেনটেন করতেছি। বিন্দু পরিমাণ টপিকও কিন্তু আমরা বাদ দিব না। তাহলে চলুন আমরা কি নিয়ে এখন আলোচনা করব? আমরা এখন ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব কি? চলুন আমরা একটু দেখি। ভার্ব হচ্ছে কাজ। আমরা এত কঠিন করে ক্রিয়া বলবো না, আমরা কি বলবো? আমরা বলবো ভার্ব হচ্ছে কি? কাজ। কেমন? মাসুদ রানা একটু কষ্ট করে মিউট করেন। মাসুদ রানা কষ্ট করে মিউট করেন ভাইয়া। মাসুদ রানা একটু কষ্ট করে একটু মিউট করবেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। ভার্ব হচ্ছে কি? কাজ। এখন পরীক্ষা আসতে পারে which one is a finite verb। যেহেতু ভার্বের একদম মাদার দুটা ফর্ম হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট, মানে ভার্বের মূল দুইটা প্রকার হচ্ছে, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। তাহলে পরীক্ষা আসতেই পারে তিনটা ফাইনাইট দিয়ে একটা নন ফাইনাইট দিল, which one is a নন ফাইনাইট। হ্যাঁ, তাহলে আসতে পারে। তাহলে আপনারা খুব সহজ করে মনে রাখবেন, আমরা কিন্তু ইজি ইংলিশ পড়ার চেষ্টা করি সার্কোস থেকে, সবসময় আমরা ইজি ইংলিশ পড়ি। তাহলে আজকে আমরা ঠিক এই মুহূর্তে দেখবো যে ফাইনাইট কোনটা এবং নন ফাইনাইট কোনটা। আপনাদেরকে সহজভাবে বলে দিই, বাক্যের অর্থ পরিপূর্ণ করে ফাইনাইট ভার্ব, এই কথাটা আজকে থেকে মনে রাখবেন। বাক্যের অর্থ কি করে? পরিপূর্ণ করে। ফাইনাইট ভার্ব বাক্যের অর্থকে কি করে? পরিপূর্ণ করে। ফাইনাইট ভার্ব কাকে পরিপূর্ণ করে? বাক্যের অর্থকে পরিপূর্ণ করে। আর একটা গুণ আছে ফাইনাইট ভার্বের। ফাইনাইট ভার্ব অবস্থা অনুযায়ী, কি অনুযায়ী? অবস্থা অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে ফাইনাইট ভার্ব দুইটা কাজ করে। এই দুইটা কাজের কথা মনে রাখলেই হবে। ফাইনাইট ভার্ব কি করে? দুইটা কাজ করে। হ্যাঁ, এই দুইটা কাজ কে করে? ফাইনাইট ভার্ব। আমি এফভি লিখলাম সংক্ষেপে, আপনারা ইলাবোরেট দেখো লিখে নেন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, ফাইনাইট ভার্বের কাজ হচ্ছে দুইটা। শুনুন, ভার্ব যদি আপনি না জানেন বা ভার্ব যদি আপনি না বুঝেন, ইংলিশে কিছুই বুঝবেন না। বিকজ সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেমন সূর্য, ইংরেজি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভার্ব। সো আমাদেরকে ভার্ব ভালো করে বুঝতে হবে। মাসুদ রানা আপনি আবার আনমিউট করেছেন, প্লিজ কষ্ট করে মিউট করেন। বাক্যের অর্থকে পরিপূর্ণ করে এবং অবস্থা অনুযায়ী পরিবর্তিত হয়, এটা হচ্ছে ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য। আর নন ফাইনাইট ভার্বটা এটা কি? জাস্ট বাক্যের অর্থকে পরিপূর্ণ কথাটার সাথে আপনি না লাগিয়ে দিবেন এবং অবস্থা অনুযায়ী পরিবর্তিত হয় না, এই দুইটা জিনিস। বাক্যের অর্থকে পরিপূর্ণ করে না এবং অবস্থা অনুযায়ী কি হয় না? পরিবর্তিত হয় না। তাহলে চলুন আমরা একটা বাক্য লিখি। লিখলাম বাই ওয়ার্কিং, বাই ওয়ার্কিং আই প্রসপার। হ্যাঁ, প্রসপার মানে সমৃদ্ধি লাভ করা বা ধনী হওয়া। দেখেন, কাজ করার মাধ্যমে, বাই ওয়ার্কিং কাজ করার মাধ্যমে বা কাজ করার দ্বারা, আই প্রসপার আমি সমৃদ্ধি লাভ করি। তাহলে দেখুন, এই যে কাজ করার দ্বারা, এটা কিন্তু বাক্যের অর্থ পরিপূর্ণ করছে না। কাজ করার দ্বারা কি? তার মানে ওয়ার্কিং শব্দটা বাক্যের অর্থ পরিপূর্ণ করছে না। কিন্তু আই প্রসপার কথাটা যে আছে, আমি সমৃদ্ধি লাভ করি, এখানে প্রসপার কথাটা কিন্তু বাক্যের অর্থ পরিপূর্ণ করছে। ধরুন আপনার সামনে এসে আমি বললাম যে আই প্রসপার আমি সমৃদ্ধি লাভ করি, এই কথাটা কিন্তু বাক্যের অর্থ পরিপূর্ণ করছে। তাহলে প্রসপার যে ভার্বটা, সমৃদ্ধি লাভ করা, এটা বাক্যের অর্থ পরিপূর্ণ করেছে বলে এটা ফাইনাইট ভার্ব, আর এটা বাক্যের অর্থ পরিপূর্ণ করেনি বলে এটা নন ফাইনাইট ভার্ব। আরো একটা एग्जांपल দেখি, বাই ওয়ার্কিং আই প্রসপার। আর প্রসপার, এখন কাজ করা
কাজ করার মাধ্যমে, বাই ওয়ার্কিং কাজ করার মাধ্যমে, আর কাজ করার মাধ্যমে সমৃদ্ধি লাভ করেছিলাম। ওয়ার্কিং কাজ করার মাধ্যমে আই প্রসপার, আমি সমৃদ্ধি লাভ করেছিলাম। তাহলে দেখুন এখানে বায়ের পরে কি আসছে? ওয়ার্কিং কাজ করার মাধ্যমে আই প্রসপার্ড, আমি সমৃদ্ধি লাভ করেছিলাম। এখানে ওয়ার্কিং কিন্তু বাক্যের অর্থ পরিপূর্ণ করছে না, তাই এটা নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব। আর প্রসপার্ড সমৃদ্ধি লাভ করেছিলাম, এটা কিন্তু বাক্যের অর্থ পরিপূর্ণ করছে, তাই এটা ফাইনাইট ভার্ব। লক্ষ্য করুন বাই ওয়ার্কিং কথাটা উভয় বাক্যে কিন্তু অক্ষত বা অপরিবর্তিত অবস্থায় আছে। প্রথম বাক্যে ওয়ার্কিং আছে, দ্বিতীয় বাক্যেও কিন্তু ওয়ার্কিং এই আছে, কিন্তু পরবর্তী অংশের দিকে আপনারা তাকান, আই প্রসপার, আমি সমৃদ্ধি লাভ করি, আই প্রসপার্ড, আমি সমৃদ্ধি লাভ করেছিলাম। এটা কিন্তু অবস্থা অনুযায়ী এই ভার্বটা কি হয়েছে? পরিবর্তিত হয়েছে। তাহলে আমরা এই দুইটা ভার্বের মধ্যে আমরা দুই ধরনের গুণ দেখতে পাচ্ছি। ওয়ার্কিং বাক্যের অর্থ পরিপূর্ণ করছে না, অবস্থা অনুযায়ী পরিবর্তিত হচ্ছে না, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর প্রসপার বাক্যের অর্থ পরিপূর্ণ করছে, অবস্থা অনুযায়ী সে প্রসপার্ড হয়ে যাচ্ছে, তাহলে এটা অবস্থা অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। এর মধ্যে দুইটা গুণ আমরা দেখতে পাচ্ছি, বাক্যের অর্থ পরিপূর্ণ করছে এবং অবস্থা অনুযায়ী এই ভার্বটা পরিবর্তিত হচ্ছে। কাজে এই ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আমি আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা ফাইনাইট ভার্বের সংজ্ঞা জানলাম, বাক্যের অর্থ পরিপূর্ণ করে, অবস্থা অনুযায়ী পরিবর্তিত হয়। তো ফাইনাইট ভার্বের একটা প্রকার যেটা পরীক্ষায় আসে, আমরা শুধু আলোচনা করব এমন সব কথাগুলো ভার্ব নিয়ে যেগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, তো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ফাইনাইট ভার্বের দুইটা প্রকার আছে, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। এটা পরীক্ষায় আপনাদের আসছে, which one is a transitive verb অথবা which one is an intransitive verb, কোন ভার্বটা ট্রানজিটিভ এবং কোনটা ইনট্রানজিটিভ। আগে আমার মুখ থেকে একটা কথা শুনেন, যে ভার্বের একটা অবজেক্ট থাকবে বা অবজেক্ট থাকতে পারে সেই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ, আর যে ভার্বের কোনো অবজেক্ট থাকবে না সেই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ। আমি আবারও বলছি, অবজেক্ট যে ভার্বের থাকবে সেটা ট্রানজিটিভ এবং যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে একটু শুনুন, আমি বললাম আই রাইট, আমি লিখি। হ্যাঁ, আমি লিখি এ লেটার, আমি কি লিখি? একটা চিঠি লিখি। তাহলে দেখুন আই রাইট এ লেটার, আমি দেখতে পাচ্ছি এই ভার্বের কি আছে? একটা অবজেক্ট আছে, সুতরাং এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আবার আমি যদি বলি আই গো, আমি যাই, হ্যাঁ, এই ভার্বটার কিন্তু কোনো অবজেক্ট নাই, সো এটা হচ্ছে ইনট্রানজিটিভ। এখন বলতে পারেন যে ভাই আমি যদি গো এর পরে যদি হোম দিয়ে দিই তাহলে তো এটা কি হয়ে যাবে? গোটা ট্রানজিটিভ হয়ে যাবে। নেভার গো ট্রানজিটিভ হবে না, বিকজ হোমটা এখানে অ্যাডভার্ব, হোমটা এখানে কি? অ্যাডভার্ব। কিন্তু প্রশ্ন আসতে পারে যে হোমটা কেন অবজেক্ট না? আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, অবজেক্ট চেনার জন্য আমরা দুইটা ওয়ার্ড ব্যবহার করি, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কাকে। অবজেক্ট চেনার জন্য আমরা কয়টা ওয়ার্ড ব্যবহার করি? দুইটা। একটা ওয়ার্ড হচ্ছে কি আর একটা ওয়ার্ড হচ্ছে কাকে। একটু লক্ষ্য করুন, আই গো হোম, আমি বাড়ি যাই, আমি কি যাই এর উত্তরে কি বাড়ি আসে? আমি কাকে যাই এর উত্তরে কি বাড়ি আসে? চিরদিন মনে রাখবেন, অবজেক্ট কার উত্তরে আসে? একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কি কাকে। কি বা কাকে এই দুইটার কোনো একটা উত্তরে যদি আসে তাহলে সেটা অবজেক্ট, কিন্তু এই দুইটার কোনো একটার উত্তরে না আসলে তাহলে সেটাকে আমরা অবজেক্ট বলতে পারবো না। তাহলে দেখুন আই গো হোম, আমি কি যাই, কি এর উত্তরে কিন্তু হোম আসে নাই, কোথায় যাই এর উত্তরে আসছে। কোথায় তো এই দুই ওয়ার্ডের মধ্যে নেই, সো হোমটা কি না? অবজেক্ট না, হোম অ্যাডভার্ব, কারণ ভার্ব সম্পর্কে তথ্য দিয়েছে। আর এখানে লক্ষ্য করুন লেটার কেন অবজেক্ট? আই রাইট এ লেটারের মধ্যে লেটার শব্দটা কেন অবজেক্ট? লক্ষ্য করুন আই রাইট এ লেটার কথাটার মধ্যে আমি কি লিখি? লেটার লিখি। তাহলে লেটার কিন্তু কি এর উত্তরে আসছে, তাহলে লেটার কিন্তু অবজেক্ট। ধরুন আমি যদি বলি যে আমি সুমনকে চিঠি লিখি, হ্যাঁ, আমি সুমনকে উদ্দেশ্য করে চিঠি লিখি, আই রাইট সুমন। তাহলে দেখুন আমি কাকে লিখি? সুমনকে লিখি, তাহলে সুমন কিন্তু অবজেক্ট।
তাহলে দেখুন কি এবং কাকে এর উত্তরে যেটা আসছে সেটা অবজেক্ট, আর অবজেক্ট যদি কোনো ভার্বের থাকে সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব, আর কোনো ভার্বের যদি অবজেক্ট না থাকে সেটাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। আমি আশা করি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ জিনিসটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। গ হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব আর রাইট হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। আপনারা খাতায় আমি যখন কথা বলি আপনারা কষ্ট করে দ্রুত খাতায় লিখে ফেলবেন, কারণ খাতায় যদি না লিখেন তাহলে কিন্তু আলোচনাটার শেষে আপনি দেখবেন যে আজকে কি পড়লাম, তাহলে এই জিনিসটা কিন্তু আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, বলা হয়ে থাকে যে পড়াশোনা হচ্ছে একটা পাখির মতো, আর লেখালেখিটা হচ্ছে পিঞ্জরা বা লেখালেখিটা হচ্ছে খাঁচা, মানে লিখলে সেই পাখিটা কি হবে, আটকা পড়বে। তাহলে আপনারা যে কাজটা করবেন ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আপনারা আমি যে কথাগুলো বলি আপনারা দ্রুত সেই কথাগুলো ছোট ছোট করে লিখে নেবেন। ওকে, তাহলে আমরা পড়লাম ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, এখন অক্সিলারি নিয়ে আমরা একটু কথা বলবো। অক্সিলারি নিয়ে আমাদের যে রাইট ফর্ম অফ ভার্ব যে শীটটা আছে ওখানে আমরা অক্সিলারি নিয়ে কথা বলবো। আজকে শুধু ভার্বের ক্লাসিফিকেশনটা নিয়ে কথা বলবো। অক্সিলারি দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে সেকেন্ডারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে বি ডু হ্যাভ, বি হচ্ছে am is are, ডু হচ্ছে ডু ডাজ ডিড, আর হ্যাভ ভার্ব। হ্যাঁ, বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, আর হ্যাভ ভার্ব হচ্ছে ডু ডাজ এবং ডিড। হ্যাঁ, তাহলে আমি আশা করি যে আপনারা প্রাইমারি অক্সিলারি চিনতে পেরেছেন। বি থেকে যতগুলো বের হবে am is are was are, ডু থেকে ডু ডাজ ডিড এবং হ্যাভ থেকে হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আর সেকেন্ডারি অক্সিলারি যেটা সেটা হচ্ছে can, could, may, might, shall, should, will, would, let, must, need, dare, এগুলো হচ্ছে সেকেন্ডারি অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি এবং সেকেন্ডারি অক্সিলারি আমরা রাইট ফর্ম অফ ভার্বের চ্যাপ্টারে আমরা আরো ডিটেইল আলোচনা করব। আচ্ছা, তাহলে আপনারা এরপরের অংশটাতে চলে আসেন, এরপরের ক্লাসিফিকেশনে চলে আসেন, যেখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে জিরান, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। জিরান, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল নিয়ে প্রশ্ন আসে না এমন পরীক্ষা মোটামুটি বলা যায় যে হয় না, এরকম পরীক্ষা হয় না মোটামুটি। তার মানে এই দুইটা নিয়ে কিন্তু প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসে এবং ফ্রিকুয়েন্টলি আসে। তাহলে আমরা এখন জিরান, ইনফিনিটিভ এবং পার্টিসিপল নিয়ে কথা বলবো। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, আপনারা একটু অ্যাটেনশন দেন। জিরান, প্রথমে আমরা আলোচনা করব জিরান, GERUND, জিরান। প্রথমে আমরা আলোচনা করব জিরান নিয়ে। নন ফাইনাইট ভার্বের তিনটা প্রকার, জিরান, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। নন ফাইনাইট ভার্বের কয়টা প্রকার? তিনটা প্রকার। আমরা ফাইনাইট ভার্ব পড়েছি, এখন আমরা চলে আসছি নন ফাইনাইট ভার্বে। নন ফাইনাইট ভার্বের প্রকার কয়টা? নন ফাইনাইট ভার্বের প্রকার হচ্ছে তিনটা, জিরান, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। এই তিনটা বিষয় খুব ভালো করে বুঝতে হবে। দেখুন জিরান, জিরান কি? জিরান হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, ভার্ব প্লাস আইএনজি। জিরান কি? জিরান হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব। জিরান কি? জিরান হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব। কিন্তু আইএনজি যুক্ত সব ভার্বকে কি আমরা জিরান বলতে পারবো? নেভার। আইএনজি যুক্ত সব ভার্বকে আমরা জিরান বলবো না। তাহলে জিরান কোন আইএনজি যুক্ত ভার্বগুলো? যে আইএনজি যুক্ত ভার্বগুলো নাউন এর মতো কাজ করে। কার মতো? নাউনের মতো কাজ করে। আমরা জিরান বলবো যে আইএনজি যুক্ত ভার্বগুলো নাউনের মতো কাজ করে। যে আইএনজি যুক্ত ভার্বগুলো নাউন এর মতো কাজ করে সেগুলোকে আমরা বলবো জিরান। ইজ ইট ক্লিয়ার? তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে কোন ভার্বগুলো নাউনের মতো কাজ করে? ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, নাউন চারটা জায়গায় বসে, আপনারা স্পষ্ট জানেন, আমি আপনাদের সাথে ডিটেইল আলোচনা করেছিলাম। ভার্বের সাবজেক্টের জায়গায়, ভার্বের অবজেক্টের জায়গায়, প্রিপোজিশনের অবজেক্টের জায়গায় এবং পজেসিভ ফর্মের অবজেক্টের জায়গায়, এই চারটা জায়গায় নাউন বসে। হ্যাঁ, তো এই নাউনের যে চারটা জায়গা, নাউনের চারটা জায়গায় যখন আইএনজি যুক্ত ভার্ব বসবে
তখনই আমরা বুঝবো যে এটা নাউনের মতো কাজ করেছে। অর্থাৎ নাউনের চারটা জায়গার কোনো একটা জায়গায় বসার মানেই হচ্ছে নাউনের মতো কাজ করা। আমি কথাটা আবারও আপনাদের জন্য বলছি, নাউন বসার যে চারটা জায়গা, এই চারটা জায়গার কোনো একটা জায়গায় বসা মানে হচ্ছে নাউনের মতো কাজ করা। তাহলে চলুন আমরা একটু দেখি। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। হ্যাঁ, তাহলে দেখুন এই যে ওয়াকিং শব্দটা আছে, এটা কিন্তু সাবজেক্টের জায়গায়, ইজ ভার্বের সাবজেক্টের জায়গায় বসেছে। ভার্বের সাবজেক্টের জায়গায় বসা হচ্ছে নাউনের কাজ। সো এখানে আমরা ওয়াকিংটাকে বলবো আইএনজি যুক্ত ভার্ব, এবং এটা নাউনের কাজ করেছে। কেন নাউনের কাজ করেছে? কারণ ভার্বের সাবজেক্টের জায়গায় বসেছে। তাহলে আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। এরপরে আসুন, আই লাইক ওয়াকিং। আমি কি পছন্দ করি? হাঁটা পছন্দ করি। আই লাইক ওয়াকিং ইন দা মর্নিং। তাহলে দেখুন এই যে ওয়াকিং শব্দটা অবজেক্টের জায়গায় আসছে, তার মানে এটাও কিন্তু অবজেক্টের জায়গায় যেহেতু আসছে, সো এটাও নাউনের কাজ করেছে, কারণ নাউনের জায়গায় সে আসছে। তাহলে সাবজেক্টের জায়গায় আইএনজি যুক্ত ভার্ব আসতো মানে নাউনের কাজ করলো, অবজেক্টের জায়গায় আইএনজি যুক্ত ভার্ব আসতো মানে নাউনের কাজ করলো। প্রিপজিশনের পরে যদি কোনো আইএনজি যুক্ত ভার্ব বসে, সেটাও কিন্তু নাউনের কাজ করে। যেমন আমি একটু আগে যে উদাহরণটা বলেছিলাম যে আই প্রসপার, হ্যাঁ আমি কি করি? সমৃদ্ধি লাভ করি, বা আমি ধনী হই বাই ওয়ার্কিং, কাজ করার মধ্য দিয়ে, হ্যাঁ তেলবাজির মধ্য দিয়ে না, বাই ওয়ার্কিং। তাহলে এই যে বাই ওয়ার্কিং কথাটা আছে না, বাই এর পরে যে ওয়ার্কিং কথাটা আসছে, এটা প্রিপজিশনের পরে আসছে না। প্রিপজিশনের পরে যেটা আসবে সেটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট, আর প্রিপজিশনের অবজেক্টটাও কিন্তু নাউনের জায়গা। সো আইএনজি যুক্ত ভার্বটা প্রিপজিশনের পরে আসার কারণে এটাও নাউনের কাজ করেছে। তাহলে ভার্বের সাবজেক্টের জায়গায় কোনো আইএনজি যুক্ত ভার্ব আসলে, ভার্বের অবজেক্টের জায়গায় কোনো আইএনজি যুক্ত ভার্ব আসলে, প্রিপজিশনের অবজেক্টের জায়গায় কোনো আইএনজি যুক্ত ভার্ব আসলে সেটা নাউনের মতো কাজ করলো। আর আইএনজি যুক্ত ভার্ব যখন নাউনের মতো কাজ করলো, তখন তাকে আমরা কি বলবো? জিরান বলবো। আমি আশা করি আপনারা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে গেল আমাদের জিরান। জিরান কি? জিরান হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এবং এটা কাজ করবে কিসের মতো? এটা কাজ করবে নাউনের মতো। হ্যাঁ, তারপরে আসুন ইনফিনিটিভ। ইনফিনিটিভ নিয়ে আমি খুব কথা বলবো না, পরীক্ষায় ইনফিনিটিভ নিয়ে তেমন কোনো কোশ্চেন থাকে না, এবং ইনফিনিটিভটা চোখের পলকেই চেনা যায়। ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্ব, মানে টু যুক্ত ভার্ব। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। টু forgive, forgive is divine। হ্যাঁ, to forgive is divine, ক্ষমা করা স্বর্গীয় কাজ। তাহলে এই যে দেখেন, forgive মানে ক্ষমা করা, forgive শব্দটার সাথে কি যুক্ত হয়েছে? টু যুক্ত হয়েছে। তাহলে এই যে টু forgive যে কথাটা আছে, টু forgive কথাটাই হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে কি যুক্ত ভার্ব? টু যুক্ত ভার্ব। হ্যাঁ, আশা করি এই জিনিসটা আপনারা পরীক্ষায় দেখলেই চিনবেন যে কোনটা ইনফিনিটিভ, মানে টু যুক্ত ভার্বটাই হচ্ছে ইনফিনিটিভ। আর ইনফিনিটিভের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না, এস বাই এস যুক্ত হয় না, ইডি যুক্ত হয় না। হ্যাঁ, তাহলে এই কথাগুলো একটু মনে রাখবেন। এখন আমরা চলে আসবো পার্টিসিপলের মধ্যে। জিরান এবং পার্টিসিপলটা, এই দুইটা নিয়ে পরীক্ষার প্রশ্ন বেশি আসে। পার্টিসিপল, হ্যাঁ আমরা কি নিয়ে আলোচনা করব? পার্টিসিপল। দেখুন এ রোলিং স্টোন রাসেল আহমেদ, একটু মিউট করে দিবেন। রাসেল আহমেদ, রাসেল আহমেদ ভাই কষ্ট করে মিউট করে দিবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। পার্টিসিপল নিয়ে আমরা আলোচনা করব ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। পার্টিসিপল থেকে পরীক্ষা প্রশ্ন আসে। আগেই আপনাদেরকে একটু বলে নেই, পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রকারগুলো আরেকবার বলছি: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল আছে কয় প্রকার? তিন প্রকার। থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং ক্লাস অন বোর্ড। আচ্ছা আচ্ছা, নিয়াজ মোর্শেদ ধন্যবাদ দিয়েছে যে হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ওয়েলকাম, থ্যাংক ইউ দেওয়ার জন্য। আর আসলে হোয়াইট বোর্ডে নিলেই বেটার হয়, আমারও যতটুকু মনে হচ্ছে। আসলে হোয়াইট বোর্ডে নিলে কিছু লেখালেখি করা যায়, তো তাহলে আসলে
বোঝাটা আমাদের জন্য একটু সহজ হয়ে যায়। ধন্যবাদ নিয়াজ মোর্শেদ ভাই। পার্টিসিপল তিন প্রকার। পার্টিসিপল কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কয় প্রকার? পার্টিসিপল হচ্ছে তিন প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। একটু প্লিজ আমি 30 সেকেন্ড আমি একটু রিপ্লাই দিয়ে ফেলি। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, একটু সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রিয় ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়ে শুনেন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকেই থাকে। প্লিজ খুব মনোযোগ দিয়ে শুনেন। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, পার্টিসিপল কয় প্রকার? তিন প্রকার। কি কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, তিন প্রকার। তাহলে চলুন আমরা প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল আলোচনা করি। আপনারা প্লিজ খাতাটা একটু হাতে রাখেন। প্রেজেন্ট পার্টিসিপল ইংলিশ ক্লাস। প্রেজেন্ট পার্টিসিপল এই জিনিসটা ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল কেমন? ভার্ব প্লাস আইএনজি। এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভ এর মতো কাজ করে। প্রিয় ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়ে একটা কথা শুনেন আপনারা। প্রেজেন্ট পার্টিসিপল যে জিনিসটা, এটা ভার্ব প্লাস আইএনজি। এখন আপনাদেরকে একটা কথা বলি, শুনেন। একটু আগে আপনাদেরকে যখন জিরান পড়াইলাম, নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। একটু আগে যখন আপনাদেরকে আমি জিরান পড়ালাম, তখন আমি বলেছিলাম যে জিরান হচ্ছে ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করে। মনে কি আছে আপনাদের? নিশ্চয়ই মনে আছে। জিরান কেমন? ভার্ব প্লাস আইএনজি এবং এটা কাজ করে নাউনের মতো। আর প্রেজেন্ট পার্টিসিপল যেটা, এটাও কিন্তু ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এটা কাজ করে অ্যাডজেক্টিভের মতো। তাহলে আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। জিরান্ডো ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, কিন্তু জিরান কাজ করে নাউনের মতো, প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো, মাঝে মাঝে অ্যাডভার্বের মতো। মাসুদ রানা ভাই একটু সাইলেন্ট করে রাখেন প্লিজ, সাইলেন্ট করে রাখেন। তাহলে চলুন আমরা একটু দেখি। I saw a running bus। এই যে কথাটা, প্রিয় মাসুদ রানা ভাই একটু সাইলেন্ট করে রাখবেন। I saw a running bus। এটা লক্ষ্য করুন, এই যে রানিং শব্দটা আছে, I saw a running bus এর মধ্যে যে রানিং শব্দটা আছে, এই রানিং শব্দটা বাস সম্পর্কে কি দিচ্ছে? তথ্য দিচ্ছে। নিয়াজ মোর্শেদ ভাই, আপনি তো আমাকে থ্যাংক ইউ জানিয়েছেন। ঠিক আছে, সাইলেন্ট করে রাখার জন্য। I saw a running bus। একটু লক্ষ্য করুন, এই যে রানিং কথাটা, হ্যাঁ, রানিং যে কথাটা আছে, রানিং কথাটা ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এটা বাস শব্দ সম্পর্কে কি দিচ্ছে? তথ্য দিচ্ছে। বাস সম্পর্কে তথ্য দেওয়ার কারণে এটা কাজ করেছে কার মতো? অ্যাডজেক্টিভের মতো। যেহেতু এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, সো এটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার আমি যদি বলি overrunning is harmful, overrunning is harmful, তাহলে কিন্তু আবার ঝামেলা। কিরকম ঝামেলা শুনেন। overrunning is harmful, is ভার্বের সাবজেক্ট হবে রানিং, তখন কিন্তু আবার রানিংটা জিরান। তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তখন সে জিরান, ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সে প্রেজেন্ট পার্টিসিপল। আমি আশা করি আপনারা এই জিনিসটাও ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা কেমন? ভার্ব প্লাস আইএনজি কিসের কাজ করবে? ভার্ব প্লাস আইএনজি
এটা অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আমরা বুঝলাম। এখন চলুন আমরা যাই পাস্ট পার্টিসিপল। আমরা কি পার্টিসিপল করব এখন? পাস্ট পার্টিসিপল। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, পাস্ট পার্টিসিপলটা কিন্তু অ্যাবসলিউটলি ভার্বেরই পাস্ট পার্টিসিপল। যেমন আমি বললাম ব্রেক, ব্রোক, ব্রোকেন, এবং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কার মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। চলুন আমরা একটু দেখি যে এটা কিভাবে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ধরেন আমি লিখলাম আই saw a broken glass. I saw a broken glass. তাহলে এখানে লক্ষ্য করুন এই যে broken শব্দটা আছে, এই broken শব্দটা কিন্তু গ্লাস নাউন সম্পর্কে কি দিচ্ছে? তথ্য দিচ্ছে। গ্লাস নাউন সম্পর্কে তথ্য দেওয়ার কারণে broken শব্দটা এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আমি আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। ব্রেক, ব্রোক, ব্রোকেন ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু এটা কার কি কাজ করেছে? নাউন সম্পর্কে তথ্য দিয়েছে। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল নাউন সম্পর্কে তথ্য দিয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। ভার্বের পাস্ট পার্টিসিপল নাউন সম্পর্কে তথ্য দিয়ে কার কাজ করেছে? অ্যাডজেক্টিভের কাজ করেছে। এটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দুইটা কথা শুনুন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ নাউন সম্পর্কে তথ্য দেয়। এখন বাকি রইল পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, তিন নাম্বার যেটা, তিন নাম্বারটা কি পার্টিসিপল? তিন নাম্বারটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে চলুন আমরা একটু দেখি যে পারফেক্ট পার্টিসিপলটা কেমন। পারফেক্ট পার্টিসিপল মানে এই একটা ওয়ার্ড সাথে থাকবে। ওয়ার্ডটা কি? হ্যাভিং, এইচ এ ভি আই এন জি, হ্যাভিং। পারফেক্ট পার্টিসিপলের সাথে অলওয়েজ এই ওয়ার্ডটা থাকবে। ওয়ার্ডটা কি? হ্যাভিং। এরপরে ধরুন আমি লিখলাম ইটেন, হ্যাভিং ইটেন এ ম্যাঙ্গো। এর অর্থটা কেমন? পারফেক্ট পার্টিসিপলের অর্থটা কেমন? পারফেক্ট পার্টিসিপলের অর্থটা হচ্ছে এইরকম, খুব মনোযোগ দিয়ে শুনুন। কোন কাজ করে, খেয়ে, এসে, ঘুমিয়ে, গিয়ে, পড়িয়ে, বুঝিয়ে, শুনিয়ে, এসে, এই ধরনের কথাগুলো দিবে। তাহলে চলুন এটা কি ধরনের কথাগুলো দিবে? হ্যাভিং ইটেন আ ম্যাঙ্গো, একটি আম খেয়ে। তাহলে আমি যদি বলতাম হ্যাভিং ব্রোকেন এ গ্লাস, একটি গ্লাস ভেঙে। হ্যাভিং ক্লোজড দ্য ডোর, দরজাটি বন্ধ করে। তারপরে যদি বলতাম হ্যাভিং ওপেন দ্য উইন্ডো, জানালাটি খুলে। তাহলে এই ধরনের কথা, এই রকম অর্থ দিবে। তাহলে হ্যাভিং ইটেন আ ম্যাঙ্গো, আই ওয়েন্ট আউট, আমি বের হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, একটি আম খেয়ে আমি বের হয়ে গিয়েছিলাম। তাহলে এই যে হ্যাভিং ইটেন যে কথাটা আছে, এই হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপলটা, যেটা কোন কাজ সম্পন্ন করে অর্থ দেয়, গিয়ে, খেয়ে, পড়ে, এসে, একটি আম খেয়ে, এরকম যে অর্থ দেয় হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপলটা, এটাকে আমরা বলছি পারফেক্ট পার্টিসিপল। তাহলে এখন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। কি কি? জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। ডিয়ার ব্রাদার্স, জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। জিরান্ড কেমন? ভার্ব প্লাস আইএনজি। আপনাদের নিশ্চয়ই মনে আছে নাউনের মতো কাজ করে, অর্থাৎ নাউন যে চারটা জায়গায় বসে সেই চারটা জায়গায় বসে। ইনফিনিটিভ টু প্লাস ভার্ব। ইনফিনিটিভটা কেমন? টু যুক্ত ভার্ব। আর পার্টিসিপল এটা তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। পাস্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আর পারফেক্ট পার্টিসিপলের সাথে একটা হ্যাভিং থাকবে। হ্যাভিং ইটেন এ ম্যাঙ্গো, হ্যাভিং ইটেন, having broken, having gone, having purchased, having colored, having painted, having discussed, এগুলো হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আশা করি আপনারা জিরান, ইনফিনিটিভ এবং পার্টিসিপল এই তিনটা আপনারা আয়ত্ত করতে পেরেছেন আমি বিশ্বাস করি। তাহলে চলেন এবার আমরা অন্য একটা কনটেক্সটে যাব। ভার্বের আলোচনায় আবার কজেটিভ ভার্ব আছে। কি ভার্ব? কজেটিভ, সি এ ইউ এস
STIVE কি ভার্ব আছে পজিটিভ ভার্ব পজিটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া পজিটিভ ভার্ব গুলো কোনগুলো জানেন খাওয়ানো অন্যকে খাওয়ানো নিজে খাওয়া না খাওয়ানো যেমন আমি তোমাকে খাওয়াই পড়ানো অন্যকে পড়ানো নিজে পড়া না অন্যকে পড়ানো হ্যাঁ অন্যকে খাওয়ানো অন্যকে পড়ানো অন্যকে বোঝানো তাহলে খাওয়ানো পড়ানো বোঝানো মানে অন্যকে কোনো কাজ করানোর যে ক্রিয়া সেটাকে বলা হয় পজিটিভ ভার্ব অন্যকে কোনো কাজ করানোর ক্রিয়াকে আমরা বলি পজিটিভ ভার্ব এখন আমরা পজিটিভ ভার্ব নিয়ে ডিটেইল একটা আলোচনায় আপনাদের সাথে আসব ধরুন আমি বললাম আমি একটু উপর থেকে লিখি আদারওয়াইজ হোয়াইট বোর্ড শেষ হয়ে যাবে আমি তোমাকে লিখাই আমি তোমাকে লিখাই আমরা একটা বাক্য লিখলাম যে আমি তোমাকে লিখাই আই মেক ইউ রাইট আই মেক ইউ রাইট এর ইংলিশ কি আই মেক ইউ রাইট তো অন্যকে করানোর জন্য আমরা একটা ভার্ব ব্যবহার করেছি সেই ভার্বটা কি মেক অন্যকে করানোর জন্য যে ভার্বটা আমরা ব্যবহার করেছি সেই ভার্বটা কি মেক কেমন তাহলে আই মেক ইউ রাইট আমি তোমাকে লিখাই আই মেক ইউ রাইট অর্থ কি আমি তোমাকে লিখাই হ্যাঁ তাহলে আমরা ঠিক দেখলাম যে অন্যকে করানোর জন্য আমরা কিনে আসছি মেক আর একটা জিনিস দেখেন ভার্বের কিন্তু বেস ফর্ম হয়েছে তাহলে আমি তোমাকে লিখাই এর ইংলিশ যদি হয় আই মেক ইউ রাইট আমি তোমাকে বুঝাই আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড আমি তোমাকে হাসাই আই মেক ইউ লাভ আমি তোমাকে কাঁদাই আই মেক ইউ ক্রাই আমি তোমাকে হাঁটাই আই মেক ইউ ওয়াক আমি তোমাকে ভাগাই আই মেক ইউ ব্রেক আমি তোমাকে কাঁদাই আই মেক ইউ ক্রাই আমি তোমাকে বুঝাই আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড হ্যাঁ এরকম করে আপনি হাজার হাজার বাক্য বলতে পারেন তাহলে ঠিক এই বাক্যটা আমরা চাইলে লেট দিয়েও করতে পারবো আই লেট ইউ রাইট তাহলে আমরা দেখলাম মেক এর পরিবর্তে আমরা আরেকটা কি ব্যবহার করতে পারবো লেট ব্যবহার করতে পারবো তাহলে আই মেক ইউ রাইট আই লেট ইউ রাইট আমরা চাইলে লেট এর পরিবর্তে হেল্প ব্যবহার করতে পারবো আই হেল্প ইউ রাইট আই হেল্প ইউ রাইট তাহলে আই মেক ইউ রাইট আই লেট ইউ রাইট আই হেল্প ইউ রাইট হ্যাঁ তাহলে আপনারা এটা বুঝে ফেললেন তারপরে I have you right আমরা চাইলে have পজিটিভ ভার্বটাও ব্যবহার করতে পারবো I have you right তাহলে দেখুন একটা make এর অল্টারনেটিভ কি কি আসলো make let help এবং have তারপরে আর কি ইউজ করতে পারি আমরা get ইউজ করতে পারি I get you to write তাহলে দেখুন আমরা যখন get ইউজ করছি তখন কিন্তু আমরা রাইট বলতে পারবো না তখন কি বলতে হবে টু রাইট বলতে হবে আমি আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন ওকে তাহলে আমরা কি কি পজিটিভ ভার্ব পেলাম মেক লেট হেল্প হ্যাভ গেট এই পজিটিভ ভার্ব গুলো দিয়ে আমরা নিজে করা না অন্যকে কোনো কাজ করানো বুঝিয়ে থাকি ওকে তাহলে আমি আশা করি যে পজিটিভ ভার্ব গুলো আপনারা বুঝে ফেলেছেন পজিটিভ ভার্ব গুলো মেক লেট হেল্প হ্যাভ গেট কি কি মেক লেট হেল্প হ্যাভ এবং গেট আচ্ছা এখন গত ক্লাসের একটা বিষয় বাকি ছিল সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হ্যাঁ আমার মনে আছে কিন্তু রিলেটিভ প্রোনাউন এই প্রোনাউনটা খুব ছোট্ট একটা জিনিস কি প্রোনাউন রিলেটিভ প্রোনাউন তো আপনারা একটু লিখে ফেলেন সবাই কি প্রোনাউন রিলেটিভ প্রোনাউন আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব খুব সহজ একটা জিনিস কিন্তু পরীক্ষায় আসে এবং প্রচুর ব্যবহৃত একটা প্রোনাউন রিলেটিভ প্রোনাউন কি প্রোনাউন রিলেটিভ প্রোনাউন তার জন্য রিলেটিভ প্রোনাউনটা কি জিনিস সেটা আমরা বোঝার চেষ্টা করি যে প্রোনাউন তার পূর্বের শব্দকে বোঝায় খুব সহজ কথা যে প্রোনাউন তার পূর্বের শব্দকে বোঝায় তার পূর্বের শব্দকে বোঝায় যে প্রোনাউন তার পূর্বের শব্দকে বোঝায় কথাটা একটু আপনারা মেমোরাইজ করেন তো বা মাথায় নেন তো যে প্রোনাউন তার পূর্বের শব্দকে বোঝায় সেটাকে আমরা কি বলি রিলেটিভ প্রোনাউন বলি তাহলে রিলেটিভ প্রোনাউন কি যে প্রোনাউন তার পূর্বের শব্দকে বোঝায় ওকে তাহলে চলো আমরা পরের কথায় যাই পরের কথাটা কি আমরা আগে একটা एग्जांपल লিখে নিই তারপরে পরের কথায় যাব ধরুন আমি লিখলাম I have a pen
which is black, হ্যাঁ, I have a pen which is black, আমার একটি কলম আছে, I have a pen which is black, তাহলে which যে শব্দটা আছে, যেটি কালো, which মানে হচ্ছে যেটি, যেটি কালো, যেটি বলতে আমি কি বোঝাচ্ছি বলেন তো, পেন আর কি, হ্যাঁ, I have a pen, আমার একটা কলম আছে, which is black, যেটি কালো, তাহলে যেটি কিন্তু কাকে বোঝাচ্ছে, কলমকে বোঝাচ্ছে, তাই না, তাহলে যেটি যেহেতু কলমকে বোঝাচ্ছে, তাহলে কলম, কলম হচ্ছে এই শব্দটার পূর্ববর্তী নাউন, তাহলে এই যে which প্রনাউনটা, হ্যাঁ, which প্রনাউনটা কাকে বোঝাচ্ছে, তার পূর্বের শব্দকে বোঝাচ্ছে, which প্রনাউনটা তার পূর্বের শব্দকে বোঝাচ্ছে, যেহেতু which প্রনাউনটা তার পূর্বের শব্দকে বোঝাচ্ছে, তাই which প্রনাউনটা হচ্ছে রিলেটিভ প্রনাউন, হ্যাঁ, আমরা জানি রিলেটিভ প্রনাউন তার পূর্বের শব্দকে বোঝায়, যে আমরা একটু আগে সংজ্ঞা লিখে আসলাম, যে প্রনাউন তার পূর্বের শব্দকে বোঝায়, তাহলে রিলেটিভ প্রনাউন কি করে, তার পূর্বের শব্দটাকে বোঝায়, কাজে which শব্দটা হচ্ছে রিলেটিভ প্রনাউন, আপনারা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন, which শব্দটা হচ্ছে রিলেটিভ প্রনাউন, কেন, which তার পূর্বের শব্দটাকে বোঝায়, ধরুন আমি বললাম this is Kamal, this is Kamal, who is my friend, who is my friend, যে আমার বন্ধু, তাহলে যে শব্দটা কিন্তু কামালকে বোঝাচ্ছে, তার পূর্বের শব্দটাকে বোঝাচ্ছে, this is Kamal who is my friend, this is Kamal who is my friend, তাহলে এখানে কিন্তু হুটা তার আগের শব্দ কামালকে বোঝাচ্ছে, যেহেতু হু তার আগের শব্দ কামালকে বোঝাচ্ছে, তাই হু শব্দটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউন এর পরের যে ভার্বটা সেটা পূর্বের শব্দ অনুযায়ী হয়, আমি কথাটা আরেকবার বলছি, রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা থাকে সেই ভার্বটা রিলেটিভ প্রোনাউনের পূর্বের শব্দ অনুযায়ী হয়, আমি কথাটা আবারও বলছি, রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা রিলেটিভ প্রোনাউনের আগের শব্দ অনুযায়ী হয়ে থাকে, তাহলে আগের শব্দ কি আছে, এ পেন, এ পেন যেহেতু একটি কলম, তাহলে এখানে হবে কি ইজ, কিন্তু আমি যদি বলতাম I have two pens, আমার কলম কয়টা আছে, দুইটা, তাহলে কিন্তু which is black হতো না, which are black হতো, হ্যাঁ, ধরুন আমি বললাম this is a person, this is a person who is tall, হ্যাঁ, এটা হয় একটা লোক যে লম্বা, তাহলে দেখুন which is tall বলেছি, কিন্তু আমি যদি বলি these are two persons, এরা হয় দুইজন লোক, who are tall, তাহলে দেখুন who এর পরে একবার হয়েছে is আর একবার who এর পরে হয়েছে are, আচ্ছা আমি যদি বলি this is a pen which is black নাকি are black, is black, কিন্তু আমি যদি বলি this is two pens, এই হয় দুটি কলম, এগুলো হয় দুটি কলম, which is black নাকি are black হবে, ঠিক অনুরূপ আরেকটা এক্সেপশনাল উদাহরণ বলি, বললাম this is I, এই হয় আমি, this is I, এই হই আমি, ইহা হচ্ছে আমি বা এটি হচ্ছে আমি, who dash a teacher, যিনি হন একজন শিক্ষক, who dash, dash এর মধ্যে am হবে নাকি is হবে নাকি are হবে, am হবে, কেন am হবে, because শুনেন this is I who am a teacher, যেহেতু রিলেটিভ প্রোনাউনের আগের শব্দটা I হয়েছে, তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে আসবে কি am, ফাইনালি আমি তিনটা কথা আপনাদেরকে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনেন, যে প্রোনাউন তার পূর্বের শব্দকে বোঝায় সেটাকে বলে রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউন তার পূর্বের শব্দকে বোঝায়, যে প্রোনাউন তার পূর্বের শব্দকে বোঝায় তাকে বলে রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা আছে ইজ অথবা আর যেটা হবে সেটা রিলেটিভ প্রোনাউনের পূর্বের শব্দ অনুযায়ী হবে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বের শব্দটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, আর রিলেটিভ প্রোনাউনের পূর্বের শব্দটা প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে, আশা করি এই জিনিসটা আপনারা বুঝেছেন, তাহলে আমরা ভার্বের আলোচনা করলাম, আপনারা যে কাজটা করবেন, একজন কমেন্ট করেছেন দেখি, স্যার স্যামসাং এ2 কোর ফেসবুকে ভিডিও আসতেছে, আসলে এই কথাটা আমি বুঝি নাই, ঠিক আছে, তো সবাই আশা করি বুঝতে পেরেছেন ক্লাসটা, একজন কমেন্ট দিয়েছেন স্যামসাং গ্যালাক্সি এ2 কোর ফেসবুকে ভিডিও আসতেছে, আসলে কথাটা কি বলেছেন আমি আসলে ক্লিয়ারলি বুঝতে পারিনি,
ঠিক আছে, মাসরুর ভাই অবশ্যই লক্ষ্য করবেন, উনি সবকিছু ফলো করছেন। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, তো আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করলাম। আপনারা ভার্বটা বাসায় প্র্যাকটিস করবেন শীত থেকে। তো কারো কি কোনো প্রশ্ন বা কোনো কথা আছে কিনা আমাকে একটু শেয়ার করেন। কারো কোনো কথা বা কারো কোনো প্রশ্ন যদি থাকে একটু বলেন। জি স্যার, অন্য ক্লাসগুলো এত সুন্দর হয় না, কিন্তু ক্লাসগুলোর অনেক লং টাইম থাকে, বাট আমরা ক্লাসটা অনেক সুন্দর হয়, বাট লং টাইম থাকে না। তাই না? আচ্ছা, কোনো সমস্যা নাই, আপনাদের লং টাইম না থাকলেও আমি টপিক নিয়ে আসি। আমি আমার প্রাইভেট ব্যাচে অনেক ক্লাস নিয়েছি, নিজে কয়েকটা স্টুডেন্ট পড়াই। ওরা বলতেছে স্যার ক্লাসটা খুব ছোট হয়, কিন্তু ইনফরমেটিভ থাকে। আমি একটা কথা বলি, ক্লাসের মাঝখানে যদি আমি ছোট ছোট গল্প বলি তাহলে কিন্তু ক্লাস অনেক লং হয়ে যাবে, তাই না? আর কথাগুলো যদি আস্তে আস্তে স্লো স্লো করে বলি তাহলে 1 ঘন্টাটা 1.5 ঘন্টা চলে যাবে, আর ছোট ছোট কয়েকটা গল্প দিলে তাহলে 2 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি চেষ্টা করি ক্লাসের মাঝখানে খুব স্পিডে ক্লাস নিই সবসময়, আর গল্প জিনিসটা আমি ক্লাসে কখনো আনি না। দ্যাটস ওয়াই আমার ক্লাসটা একটু ছোট হয়। আর ইনশাআল্লাহ কোনো ইনফরমেশন বাকি থাকবে না, আপনাদের যত রিকোয়ারমেন্ট আছে সব ইনশাআল্লাহ ক্লাসে শেয়ার করব আমার সাথে মোতাবেক। আর আরেকটা কথা স্যার, এক্সাম্পল গুলো একটু বেশি করে দিলে আমাদের একটু বেশি ভালো হতো। ওয়াও, ভেরি গুড, খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন। ঠিক আছে, তাহলে আমি নেক্সট ক্লাস থেকে আমি প্রত্যেকটা রুলের জন্য আমি মিনিমাম 3টা করে এক্সাম্পল দিব। থ্যাংক ইউ ইমাম ভাই পরামর্শ দেওয়ার জন্য। একটা ক্লাস টেস্ট নিলে খুব বেটার হয়। আচ্ছা আচ্ছা, ক্লাস টেস্ট না? ক্লাস টেস্টের বিষয়টা তো ফারুক স্যার দেখবেন, আমি ওনাকে তাহলে বিষয়টা বলবো। ঠিক আছে, আপনারা কিন্তু গত ক্লাসে 2টা জিনিস বলেছিলেন, যে হোয়াইট বোর্ড যেন ইউজ করা হয় আর হচ্ছে ক্লাস রেকর্ড যেন রাখা হয়। আল্লাহর মেহেরবানিতে 2টাই কিন্তু ব্যবস্থা হয়ে গেছে। সেটার জন্য ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকেও ধন্যবাদ, ওয়েলকাম। আর কারো কোনো কথা বা কোনো পরামর্শ বা কোনো? আর আগের ক্লাসগুলোর চাইতে আজকের ক্লাস কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসলে হোয়াইট বোর্ড দিয়ে ক্লাস নিলে সত্যি আসলে ক্লাসটা একটু ভালো হয়, ঠিক না? জি জি জি, আমাদের অনেক ভালো হবে স্যার। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা আমি বলে রাখি, আমি যে রিভিউ ক্লাস যেটা আপনাদের নিব, হ্যাঁ, আমি আর একটা ক্লাস পরে আমি একটা রিভিউ ক্লাস নিব। তো টোটাল প্রথম থেকে এই পর্যন্ত যত ক্লাস নিয়েছি সবগুলো ক্লাস আবার সেখানে আলোচনা করব। একটা রিভিউ ক্লাস হলে কেমন হয়? ভালো হয় নিশ্চয়ই? জি স্যার, অবশ্যই ভালো হবে। আচ্ছা আচ্ছা, একটা রিভিউ ক্লাসে এমনও হয় অনেক সময় অনেকেই অনেক কিছু মিস করেছেন, বা একটা কথা শুনতে গিয়ে মিস্টেক করে ফেলছেন বা হারিয়ে ফেলছেন, তার জন্য কিন্তু একটা রিভিউ ক্লাস হলে এটা অনেক সুন্দর হয়। অনেক সময় দেখা গেল আপনি ফুল ক্লাসটাই করছেন কিন্তু একটা বিষয় হঠাৎ করে আপনি ধরতে পারেন না, তখন রিভিউ ক্লাসে শুনলে ও আচ্ছা আচ্ছা, তাহলে ভার্বের ক্লাসে এই জিনিসটা তো আমি বুঝতে পারিনি, আচ্ছা আমি দ্রুত লিখে ফেলি। তাহলে হয় কি, মানে হঠাৎ ছোট ছোট ইনফরমেশন যেগুলো মিসিং হয়ে যায় সেগুলো আমাদের মধ্যে চলে আসে। হ্যাঁ, আর কারো কোনো জন্য তো আমরা ক্লাস রিভিউ পাচ্ছি 48 ঘন্টা পর্যন্ত আমাদের গ্রুপে ক্লাসটা থাকে ভিডিওটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো তাহলে তো আরো ভালো। তাহলে দেখবেন, ভিডিওটা দেখবেন। আর এমনিও আমরাও সলভ ক্লাস রিভিউ ক্লাস নিব ইনশাআল্লাহ। আর তাহলে আর মনে হয় কারো কোনো কথা নেই। আর আগামী সপ্তাহে আমার ফার্ম গেটে ক্লাস আছে 3টা, আপনারা চাইলে সরাসরি এসে জয়েন করতে পারেন। ছোট প্রাইভেট ব্যাচ, হয়তো 8-10 জন এরকম হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পরিধান করে এবং হ্যান্ড স্যানিটাইজার সহ সবকিছু ইউজ করে। আর কয়টা থেকে ক্লাস হবে? আগামী সপ্তাহে শুক্রবার 3টা থেকে। আর গত ক্লাসটায় আমি ছিলাম না, আমি একটু প্রবলেমে ছিলাম। আমার প্রবলেম না, অন্য একজনের অন্য একটা ব্রাঞ্চে একটু বিশেষ অসুবিধার কারণে ওখানে আমাকে যেতে হয়েছিল, বিশেষ একটু ক্রাইসিসের কারণে যেতে হয়েছিল। দ্যাটস ওয়াই গত ক্লাসটাতে আমি থাকতে পারিনি, এই জন্য সরি। আপনারা হয়তো অনেকে এসেছিলেন, কিন্তু আগামী ক্লাসে আগামী শুক্রবারে, মানে এই যে কালকে শুক্রবার এটা না, কিন্তু এর পরের শুক্রবার, কালকে শুক্রবারের পরের শুক্রবার কিন্তু ওই ক্লাসে আমি থাকবো। সবার ক্লাসের দাওয়াত রইল। আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন। স্টুডেন্টস ভোকাবুলারি এটা থেকে যদি একটু মানে করতেন, মানে এই টাইপের না। আচ্ছা আচ্ছা, এটা কিভাবে পড়বেন বা কোথা থেকে পড়বেন, তাই না? জি স্যার, এটা কিভাবে সলভ করবো আর কি? জি জি জি, স্টুডেন্ট ভোকাবুলারির 2টা লেভেল পড়লে কমন পড়ে যায়। ওইটা যদি পুরোটা পড়তে পারেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু যদি চিন্তা করেন যে আমি শর্টে পড়লে বইয়ের সূচিপত্রে যাবেন, সবাই শুনেন, সবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কথা,
কথাটা একজনে যদিও প্রশ্ন করেছে কিন্তু কথাটা সবার জন্য। স্টুডেন্ট ভোকাবুলারি বইয়ের লেভেল 2 এবং লেভেল 3 লেভেল লেখা আছে কিন্তু, হ্যাঁ দেখবেন সূচিপত্রে লেখা আছে লেভেল 2, লেভেল 1, লেভেল 3 এরকম লেখা আছে না, ওখানে স্যার। গিয়ে আপনারা লেভেল 2 এবং লেভেল 3 এই দুইটা লেভেল আপনারা যদি খুব সুন্দর করে কমপ্লিট করে ফেলেন তাহলে পরীক্ষায় অবশ্যই কমন পড়বে এবং একটা চমৎকার একটা বই, সবাই এটা পড়বেন। লেভেল 2, 3 পড়লে অন্যান্য জবেও কমন পড়ে যাবে। লেভেল 1টাও পড়া দরকার, মাঝে মাঝে লেভেল 1 থেকেও কিন্তু প্রশ্ন আসে, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাদের এই বইটা একটা ইউনিক একটা বই এবং এই বইটা লেভেল 2, 3 থেকেই ভোকাবুলারি গুলো কমন পড়ে যায়। তাহলে লেভেল 2 এবং লেভেল 3 আরেকটা মজার বিষয় হচ্ছে লেভেল 2 এবং লেভেল 3 হচ্ছে বইটার 3 ভাগের 1 ভাগ। তার মানে এই এত ছোট বইটাও কি হয়ে গেল, আরো কমে গেল, তাই না? তাহলে এটা আমাদের জন্য কিন্তু মুখস্থ করা খুব বেশি একটা ব্যাপার না, সবাই মুখস্থ করতে পারবে। একটা কথা স্যার, আমি ওই যে পাসপোর্ট টু গ্রামার আমি এটা অর্ডার করেছিলাম, কিন্তু আমাকে বইটা দিছে স্যার পাসপোর্ট টু গ্রামার প্লাস হলো ভোকাবুলারি আছে স্যার। এই বইটা কি এক? সরি, পাসপোর্ট টু গ্রামার হ্যাঁ এই বইয়ের সঙ্গে প্লাস আবার ভোকাবুলারি দেওয়া আছে। এই এই বইটা কি স্যার ওইটা এই একই বই স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনুন আমি একটা কথা বলি। সাইফোর্সের 3টা ভোকাবুলারি বই আছে, একটা হচ্ছে স্টুডেন্ট ভোকাবুলারি, আর একটা হচ্ছে কম্পিটিটিভ ভোকাবুলারি, আর একটা হচ্ছে সাইফোর্স ভোকাবুলারি। তো এই 3টা যে কোনো একটা পড়লেই হবে। আপনাকে যদি স্যার, কোনটা ভোকাবুলারি ভালো? দেওয়া হয়ে থাকে পাসপোর্ট টু গ্রামারের সাথে, তাহলে ওটা পড়লেও হবে। স্যার কোনটা ভালো? আপনাদের জন্য এখন শর্ট টাইমের মধ্যে স্টুডেন্ট ভোকাবুলারি বইটা আপনারা পড়তে পারেন। স্টুডেন্ট ভোকাবুলারি এর লেভেল 2 স্যার এটা এবং কি লেভেল আপনাদের 3। এখান থেকে দেওয়া হয়? জি জি, আপনাদের এখানে কি পাওয়া যায়? হ্যাঁ আমাদের এখানে পাওয়া যায় বইটা। এটা তো কোর্স ম্যাটেরিয়ালের অন্তর্ভুক্ত না, এই জন্য এটা কিনে নিতে হয় আর কি। আপনার এটা মনে হয় 120-30 টাকা প্রাইস, এটা কিনে নিতে হয়। স্যার কিন্তু ডেলিভারি চার্জ আছে স্যার 50 টাকা কি 70 টাকা আমার এখানে পাঠাতে। সরি সরি, ও আচ্ছা আচ্ছা, পাঠাতে একটা লাগে না, একটা ফি, ও চার্জ। আচ্ছা এখন আসলে চার্জটা তো নিবি, এটা তো আসলে কুরিয়ার সার্ভিসের ব্যাপার। তাহলে আমরা নিতে পারতাম। আশেপাশে যদি ব্রাঞ্চ